আমি আমার হাজবেন্ডকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কারণ হচ্ছে বিয়ের আগে আমার মা ও বাবা আমার হাজবেন্ডকে একদমই পছন্দ করতো না। আমাকে সব সময় বলতো এই ছেলেটা একদমই ভালো না, তুই এই ছেলেটার সাথে সংসার করতে পারবি না। কিন্তু আমি আমার বাবা মার কথা না শুনে পালিয়ে গিয়ে আমার প্রিয় মানুষটাকে বিয়ে করে ফেলি। আপনারা যারা কিনা অবিবাহিত মেয়ে আছেন তারা হয়তো বা মনে করেন বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন একদম সেম। আমিও কিন্তু তাই মনে করতাম। বিয়ের পর হাজবেন্ডের সাথে ঘুরবো, ঘুমাবো, একসাথে খাবো, কত মজা করব, তার সাথে সারা দিন গল্প করব। সব থেকে বড় কথা, যেই মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটা আমার সব সময় সামনে থাকবে। কিন্তু বিয়ে করে আমি যখন শ্বশুর বাড়িতে গেলাম, বিশ্বাস করেন বিয়ের পরের জীবনটা একদম অন্যরকম, একদমই আলাদা। আমার শ্বশুর বাড়ির অবস্থা বেশ ভালো এবং বেশ বড় পরিবারে বিয়ে হয়েছে আমার, যেখানে শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর, ভাসুরের স্ত্রী, ভাসুরের বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা একসাথে বসবাস করি। সবাই মোটামুটি ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল। কিন্তু আমার শাশুড়ি ছিল একটু অন্যরকম। আমাকে দিয়ে প্রচন্ড কাজ করাতো। কাজ করাতে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার সব কাজ সে ভুল ধরতো। আমাকে নিয়ে আজে বাজে কথা বলতো। সবসময় আমার হাজবেন্ডকে আমার নামে বিচার দিত। এই কারণে আমার একটু খারাপ লাগতো। কিন্তু আমার হাজবেন্ড আমাকে যে পরিমাণ ভালোবাসে, সেই ভালোবাসার কাছে এই কষ্টটুকু তেমন কিছুই না। তাই তো আমি এই পরিবারটাকে একদম আপন করে নিয়েছিলাম। যেহেতু আমার হাজবেন্ড তখন বেকার ছিল, তাই আমাকে একটু কাজ বেশি করতে হবে, এটাই স্বাভাবিক। পরিবারের সবার জন্য রান্না বান্না করা, পরিবারের সবকিছু গুছিয়ে রাখা, সবকিছুই আমি করতাম। আর আমার শ্বশুর ছিলেন একজন প্যারালাইসিসের রোগী। আর শ্বশুর তো বাবার মতোই হয়। আমি আমার শ্বশুরকে একদম বাবার মতো স্নেহ করতাম, ভালোবাসতাম। নিজের হাতে তার মলমূত্র সবকিছু পরিষ্কার করতাম। বলতে গেলে আমার শ্বশুর একদম বিছানায় পড়া ছিল, সে বিছানা থেকে উঠতেই পারতো না। আমার শ্বশুর আব্বাকে আমিই নিয়ম মতো ওষুধ খাওয়াতাম। সবকিছু মোটামুটি ভালোই কাটছিল। হঠাৎ করেই আমি একদিন জানতে পারি আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। আমার প্রেগনেন্সি খবর শুনে আমার শ্বশুর বাড়ির সবাই খুশি হয়েছিল। আর আমার খুশির তো কোনো শেষই নেই। ভাবতেই অবাক লাগে, আমাদের পরিবারে নতুন একজন সদস্য যুক্ত হবে। আর আমি তো মা, আমি তো নতুন একজন মা হব। এত খুশি আমি কোথায় রাখি? আর এইদিকে আমার হাজবেন্ড, সে প্রথম পর্যায়ে খুশি থাকলেও শেষ পর্যন্ত খুশি থাকতে পারেনি। আমার বাচ্চা পেটে আসার সঙ্গে সঙ্গে তার জব হয়ে যায়। তখন সে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। মাঝে মাঝে আমার হাজবেন্ড এতটাই ব্যস্ত হয়ে যায় সে আমাকেই ভুলে যায়। আমার প্রেগনেন্সি পর থেকে আমার হাজবেন্ডের সাথে গল্প করতে, তার সাথে সময় কাটাতে আমার ভীষণ ভাল লাগতো। বিশ্বাস করেন বাচ্চা পেটে আসার পর থেকে যেন আমার ভালোবাসাটা আরো বেশি কাজ করে। সব সময় তাকে কাছে পেতে ইচ্ছা করে, তার সাথে অনেক গল্প করতে ইচ্ছা করে। কেন জানি মনে হয় মানুষটাকে কাছ থেকে একটু দেখি। কিন্তু দিন যত যাচ্ছিল আমার হাজবেন্ড এই বিষয়গুলো নিয়ে খুবই বিরক্ত হয়ে পড়ে। আর তার এই ব্যবহারগুলো আমাকে খুবই কষ্ট দিত। যখনই তার সাথে আমি একটা কথা বলতে যেতাম তখন সে বলতো অফিসের কাজে সে অনেক ব্যস্ত, এখন কথা বলতে পারবে না। সে সারাদিন অফিসে কাজ করে এসেছে, এখন সে অনেক ক্লান্ত, সে পরে কথা বলবে, পরে গল্প করবে। আর আমি এই অবস্থায় পরিবারে টুকটুক করে সমস্ত কাজ করতাম। প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের ঘন মুড সুইং হয় এবং শরীরে অনেক পরিবর্তন আসে, যেটা আমার হাজবেন্ড কিছুতেই মেনে নিতে পারেনি। আমি এখন অনেক মোটা হয়ে যাচ্ছি, এখন আমার স্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে, আমার পেটে তো বিভিন্ন দাগ পড়ে যাচ্ছে, সামনে তো আরো দাগ হবে। কখনো ভাবতে পারেন মানুষ কতটা অমানুষ হলে একজন প্রেগনেন্ট মানুষকে এইসব কথা বলতে পারে? একটা সত্যি কথা কি জানেন, টাকা হলে মানুষের রুচির পরিবর্তন ঘটে। মানুষ তখন অনেক স্মার্ট হয়ে যায়, মানুষের মধ্যে তখন আধুনিকতা আসে, মানুষ একদম পরিবর্তন হয়ে যায়। টাকা হলে তো একজন মানুষ তার অতীতটাকেই ভুলে যায়। একদম শূন্য হাতে যেই মানুষটার পাশে আমি দাঁড়িয়েছিলাম, অনেক মুগ্ধ হয়ে ভালোবেসে আমি তাকে বিয়ে করেছিলাম, আর সেই মানুষটার কাছে আমি এখন একদম পুরনো হয়ে যাই। টাকা হলে মানুষের টেস্টই নষ্ট হয়ে যায়। বিয়ের পরে যেই মানুষটা আমার হাতের খাবার ছাড়া বাহিরের খাবারই খেতে পারতো না, আর এখন সেই মানুষটাই কিনা আমাকে বলে আমি ভালো রান্না করতে পারি না। আমি এখন অনেক অগোছালো হয়ে গেছি, আমি তো মোটা হয়ে গেছি, ঠিকঠাক মতো তার পরিবারের দেখাশোনাও করতে পারি না। আমি এই বাড়িতে থাকার পরেও তার বাবা কেন দিনে দিনে বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আমার হাজবেন্ডের এখন টাকা বেশি, যার কারণে আমি এখন কারোর সাথে সমাজে চলাফেরা করতে পারি না, কারণ আমি অশিক্ষিতর মতো কথা বলি, স্মার্ট না। আমি অশিক্ষিত মেয়েদের মতো কথায় কথায় তার সাথে ঝগড়া করি। কত যে কমপ্লেন আমার নামে যা বলে বোঝাতে পারবো না। একদিন রাতে আমার হাজবেন্ড আমাকে ডেকে বলেন তিনি এই সম্পর্ক আর ক্যারি করতে চায় না, তার নাকি এখন আর আমাকে ভালো লাগে না, সে আমার সাথে থাকতে চায় না। তার মুখে এইসব কথা শোনার পর আমি তাকে কি অ্যান্সার দিব আমার যেন কোনো ভাষাই ছিল না। আমি কোনো রকম কোনো কথা না বলে তার সিদ্ধান্ত মেনে আমি চুপচাপ তার সামনে থেকে সরে আসি। পরের দিন আমার বাবা আমাকে নিতে আসেন। আমি আমার বাবাকে ফোন দিয়েছিলাম। আমার বাবা আমাকে দেখার পর বাবার আর বুঝতে বাকি ছিল না যে আমি এই বাড়িতে কি অবস্থাতে আছি, এই বাড়িতে আমি কি পরিমাণ শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতিত হয়েছি। সব সময় শক্ত থাকলেও বাবাকে দেখে সেই দিন আমি আর কান্না থামাতে পারিনি। একদম বাবাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করি আমি, যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, আর প্রেগনেন্ট অবস্থায় তো ডিভোর্স কার্যকরী হয় না। বাবা আমার হাজবেন্ডকে বলেন আমার বাড়ির
জিনিস আমি নিয়ে যাচ্ছি, তবে তুমি একটা কথা মনে রেখো, যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ কিন্তু কেড়েও নিতে পারে। প্রেগনেন্ট মহিলারা সব ভুলে যায়, কিন্তু তাদের প্রেগনেন্সি টাইমে তার সাথে যারা খারাপ ব্যবহার করে বা কেউ তাদের কষ্ট দেয়, সেই সকল মানুষদেরকে তারা কখনোই ভোলে না এবং ক্ষমাও করে দেয় না। এরপর আমি আমার বাবার বাড়িতে চলে আসি। আলহামদুলিল্লাহ, আমার ঘরে এখন ফুটফুটে একটা কন্যা সন্তান আছে, যার বয়স মাত্র 3 বছর। আমার বাবা পরে আবার আমাকে ডক্টরের সাথে বিয়ে দিয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমি এখন এই ঘরে অনেক সুখে শান্তিতে আছি। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন, আমার এক্স হাজবেন্ড নাকি আজও বেকার। আজকাল নাকি তার সাথে বাহিরে খাবার খাওয়ার মতো একটা টাকাও থাকে না। নিঃস্বার্থভাবে যেই মানুষগুলো কাউকে ভালোবাসে, বিশ্বাস করেন দিন শেষে সেই কারো না কারোর কাছে ঠকে যায়। হয়তোবা আমার ভাগ্যে তিনি ছিলেনই না। সর্বশেষে একটা কথাই বলবো, কখনো না আবেগ দিয়ে জীবন চলে না, সবসময় বিবেকটাকে কাজে লাগাবেন। আচ্ছা যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপুর লাইফ থেকে নেওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।